সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ তার সম্পদ অনুসন্ধানে দুদক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় গত 18 এপ্রিল এবং এরপরে সংস্থাটির অনুসন্ধানে বেরিয়ে আসে বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের বিপুল সম্পদ। কিন্তু অনুসন্ধান চলার মধ্যেই গত 4 মে সপরিবারে দেশ ছেড়েছেন বেনজির। এখন প্রশ্ন উঠেছে যে সম্পদের অনুসন্ধান শুরু হলেই বেনজিররা বিদেশে চলে যায় কিভাবে? এই নিয়ে আজকের আলোচনা। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথম আলোর আয়োজন বার্তা কক্ষ থেকে। সাথে আছে আমি নিকিতা নন্দিনী। দর্শক, বার্তা কক্ষ থেকে আজ আমার সাথে আছেন প্রথম আলোর অনলাইনের ডেপুটি হেড অফ রিপোর্টিং রাজীব আহমেদ। রাজীব ভাই, আজকে আমাদের আয়োজনের শিরোনাম রেখেছি যে সম্পদের অনুসন্ধান শুরু হলেই বেনজিররা বিদেশে চলে যায় কিভাবে। বেনজির আহমেদকে নিয়ে কি কি তথ্য বেরিয়ে এলো, কোথায় কোথায় জমি জমা কেনা, কি ফ্ল্যাট, গুলশানে ফ্ল্যাট কেনা, সবকিছু এখন মোটামুটি বাংলাদেশের মানুষরা জেনে গেছে। কিন্তু একটি প্রশ্ন গত কয়েকদিন ধরে বারবার আসছে, সেটি হলো যে তিনি দেশে নেই, তিনি কোথায়, এটা নিয়েও এক ধরনের তেমন কোনো সঠিক তথ্য আমরা পাচ্ছিলাম না। কিন্তু জানা গেল যে 4 মে তিনি সপরিবারে দেশ ছেড়ে চলে গেছেন। আমি শুরুতে যেটি জানতে চাইবো যে মানে সরকারি সংশ্লিষ্ট সংস্থার চোখ এড়িয়ে বেনজির আহমেদ বা এই ধরনের আলোচিত ব্যক্তিরা, তাদের তো আসলে চোখ এড়িয়ে বিদেশে চলে যাবার কথা না। মানে এয়ারপোর্টে তিনি যখন যাবেন তাকে তো সবাই দেখবে। তো মানে এটা আসলে এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রেই দেখা যায় যে এমনটা হচ্ছে। এটা কিভাবে সম্ভব? আসলে চোখ এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমরা জেনেছি যে পুলিশের মাধ্যমে উনি গেছেন সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে তো আর হেঁটে যাওয়া যায় না। সিঙ্গাপুরে যেতে হলে বিমানবন্দরে যেতে হবে, বিমানবন্দরে যেয়ে সকল নথিপত্র পূরণ করতে হবে, পাসপোর্ট দেখাতে হবে, তারপরে সেখানে নানা প্রক্রিয়া শেষ করে ওনাকে বিমানে চড়তে হবে। এবং বিমানবন্দরে আপনি জানেন যে বিভিন্ন সংস্থার লোকজন কাজ করেন, পুলিশ থাকে, তারপরে গোয়েন্দা সংস্থাগুলো থাকে। তো তাদের চোখ এড়িয়ে সপরিবারে বিমানে ওঠার কোনো সুযোগ নেই। এটা সরকারি সংস্থাগুলোর জ্ঞাতসারেই হয়েছে। সরকারি সংস্থাগুলো হয়তো কর্তৃপক্ষকে এ বিষয়ে জানিয়েও ছিল যে বিমানবন্দরে উনি আছেন, যাচ্ছেন। সরকার তাকে আটকাতে চায়নি হয়তো, সেই কারণেই উনি যেতে পেরেছেন। তাহলে কি যারা বেনজির আহমেদকে সহায়তা করলেন বা সুরক্ষা দিলেন, তাদেরও কি আইনের আওতায় আনা উচিত না? নিয়ম কি বলে? না, বেনজির আহমেদ তো এই যে সম্পদ গড়ার কথা বলা হচ্ছে, উনি গোপালগঞ্জে যে রিসোর্ট করেছেন, সেই রিসোর্টে পুলিশ সদস্যদের, র্যাব সদস্যদের নিয়োগ করে কাজ করিয়েছেন, যেটা আমরা একজন সাবেক আইজিপিকে জিজ্ঞেস করেছিলাম। উনি বলেছিলেন এটা অন্যায় এবং অপরাধ, এটা কখনোই পারেন না ব্যক্তিগত কাজে নিয়োগ করতে। উনি যে সম্পদগুলো গড়ছেন, এত টাকা পয়সা প্রতিষ্ঠান গড়ছেন, এগুলো বা সরকারি সংস্থাগুলোর বা একেবারে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ না থাকলেও তাদের ধারণা থাকবে না, এটা বিশ্বাসযোগ্য নয়। এবং রিসোর্ট ওখানে করছেন, সেটাও বিশ্বাসযোগ্য নয়। তো সরকার চাইলে আগে থেকেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল, বা আগে থেকেই তার বিরুদ্ধে অনুসন্ধান করার সুযোগ ছিল, কিন্তু সেটা করেনি। আমরা দেখেছি যে অবসরের পরে তাকে আসলে আরও যেটা অনেকটা নজিরবিহীন, যে তাকে পুলিশ দিয়ে নিরাপত্তা দেওয়া হয়েছে অবসরের পরেও। তার মানে উনি সরকারের ঘনিষ্ঠজন ছিলেন এবং সরকারকে উনি নানাভাবে সহায়তা করেছেন, সরকারও ওনাকে নানা পুরস্কার দিয়েছে। এখন হয়তো কোনো প্রেক্ষিত বা কোনো ঘটনা ঘটেছে যে কারণে সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, সেটা হলো গিয়ে ওনাকে চলে যেতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে এবং দেশে একটা বিচার বা তার সম্পদের অনুসন্ধান বা তার বিরুদ্ধে মামলা করে মানুষকে দেখানো যে আমরা আসলে তার বিচার করছি। কিন্তু আসলে তো ওনাকে বিচারের মুখোমুখি করাটা খুবই অসম্ভব বিষয় বলে মনে করা যায়, কারণ হলো বিদেশ থেকে এনে বাংলাদেশে তাকে বিচারের মুখোমুখি করার নজির খুবই কম। এবং তিনি দেশে আছে কি না এই নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য এটাও আমরা জানতে পারছিলাম না। প্রথম দুদিন আপনার যখন সংবাদপত্রে রিপোর্ট হলো ওনাকে বিদেশ চলে গেছেন, সংবাদপত্রগুলো কিন্তু পুলিশ সূত্রেই জেনেছেন যে উনি বিদেশ চলে গেছেন। পুলিশ থেকেই তাদের কনফার্ম করা হয়েছে যে উনি বিদেশ চলে গেছেন। তো তারপরে আমরা দেখলাম যে মন্ত্রিসভার অন্তত 2 জন সদস্য বললেন যে তারা আসলে জানেন না উনি বিদেশে গেছেন কিনা বা স্পষ্ট নয়।
কালকে কিন্তু একজন আবার বললেন যে উনি বিদেশে গেলেও ওনাকে ফিরিয়ে আনা হবে এবং তার বিচার নিশ্চিত করা হবে। তার মানে এটা স্পষ্ট যে উনি বিদেশে চলে গেছেন। রাজীব ভাই, আমি জানতে চাইবো যে যেমন আমি যদি বলি যে গত শনিবারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তিনি বলেছেন যে তার কথাটা ছিল এরকম যে তাকে আমরা এখনো নিষেধাজ্ঞা দিইনি, নিষেধাজ্ঞার আগে চলে গিয়ে থাকে, এরকম একটা তিনি কথা বলেছেন। এরপরে ওবায়দুল কাদের বলেছেন যে বেনজিরের দেশ ত্যাগের বিষয়ে তিনি কিছু জানেন না, বিষয়টি স্পষ্ট। আমি এটা বলছি যে এর আগে শুক্রবারের কথা, সে অপরাধের জন্য তাদের শাস্তি পেতেই হবে। এখন বেনজিরের অপরাধ ব্যক্তিগত, মানে বেনজিরের অপরাধের দায় কি আসলেও ব্যক্তিগত কিনা? যেমন তিনি যে সম্পদ গড়েছেন, জোর করে জমি জমা কিনেছেন বা ভয় ভীতি দেখানো যে বিষয়গুলো উঠে এসেছে, আমাদের সহকর্মীরা সরজমিনে গিয়ে সেখান থেকে তথ্য এনেছে এবং সেই জমিতে র্যাব এবং পুলিশ সদস্যদের নিয়োজিত রেখেছেন, আপনিও বললেন কিছুক্ষণ আগে। তো মানে আসলে এই দায়টা শুধু ব্যক্তিগত বলা যায় কিনা? না, যে কোনো ব্যক্তির অপরাধের দায় তার ব্যক্তিগতই, কিন্তু অপরাধকে যদি সুরক্ষা দেওয়া হয়, অপরাধকে যদি প্রশ্রয় দেওয়া হয়, অপরাধের যদি বিচার না করা হয়, সেটা আর ব্যক্তিগত থাকে না। ওই দায়টা কিন্তু সংশ্লিষ্ট সংস্থা বা সরকারের উপরই বর্তায়। আপনার বেনজির আহমেদকে, উনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার ছিলেন, উনি র্যাবের ডিজি ছিলেন, আইজিপি হয়েছেন, আইজিপি হওয়ার পর অবসরে গিয়ে সুরক্ষা পেয়েছেন, নিরাপত্তা পেয়েছেন। এগুলো কে করেছে? সরকার করেছে। উনি জমি কিনেছেন, প্লট কিনেছেন, বিভিন্ন জায়গায় কোম্পানি খুলেছেন, সেগুলো কি সরকারি সংস্থার জানা? সরকারি সংস্থার কাছে না যাওয়া ছাড়া কোম্পানি খোলেন কিভাবে? মানে এটা তো সরকারের অজানা থাকার কথা না কোনোভাবেই। উনি এত কিছু করলেন, আপনার হলো গিয়ে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি নিলেন না, যেটা সরকারি চাকরি বিধি অনুযায়ী নিজের নামে এবং পরিবারের সদস্যদের নামে কিছু করতে হলে, জমি কিনতে হলে সেটা অনুমতি নিতে হয়। উনি তো সেটাও নেননি। তো এতদিন পরে যখন ওনাকে চলেও গেলেন, তো এইটা আসলে ব্যক্তিগত দায় বলে এড়ানোর সুযোগ নাই আসলে। এবং একইভাবে যদি বেসিক ব্যাংক কেলেঙ্কারির হোতা কথা বলি এবং আব্দুল হাই কোথায় আছেন, এই বিষয়টিও কিন্তু একই রকমেরই মনে হয়। মানে দেখেন, দুদক বলছেন যে তার যে সম্পদের খোঁজ তারা পেয়েছেন, তারা এখনো জানেন না যে এই সম্পদগুলো অপরাধলব্ধ কিনা। ওনারা সম্পদের খোঁজ করেছেন, ওনাদের কথা ঠিক আছে, অপরাধলব্ধ এবং ওনাকে নিষেধাজ্ঞা দেওয়ার সুযোগ তাদের নাই বলে তারা বলছেন। কিন্তু আব্দুল হাই বাচ্চুর ক্ষেত্রে কি হয়েছে? উনি 2014 সালে পদত্যাগ করেছেন নানা দুর্নীতি অনিয়মের মাথায় নিয়ে। ওনার সম্পর্কে সাবেক অর্থমন্ত্রী প্রয়াত আবুল মাল আব্দুল মুহিত বলেছিলেন যে বেসিক ব্যাংককে যেভাবে অর্থ আত্মসাৎ করা হচ্ছে সেটা আসলে ডাকাতির সমতুল্য। আমাদের শেখ ফজলুর তাপস, ঢাকা দক্ষিণের মেয়র, উনি বলেছিলেন ওনাকে গ্রেপ্তার করতে না পারা দুদকের ব্যর্থতা। 2014 সালে উনি পদত্যাগ করার পরে দুদক অনুসন্ধান করে বের করলো যে ব্যাংক থেকে প্রায় 2000 কোটি টাকার বেশি আত্মসাৎ করা হয়েছে। 2014 সালে 15 সালে মামলা হলো, সেই মামলায় তাকে আসামি করা হলো 2023 সালে। মাঝখানে 8 বছর, কিন্তু 8 বছরে ওনার বিরুদ্ধে আপনারা আসামি করলেন না, ওনার দেশ থেকে নিষেধাজ্ঞা দিলেন না, ওনার বিরুদ্ধে ওনাকে গ্রেপ্তার করা হলো না। এখন উনি দুদক বলছে উনি কোথায় তারা জানেন না, আমরাও জানি না উনি কোথায়, কিন্তু পুলিশ সূত্র বলছে উনি আসলে বিদেশ চলে গেছেন। তো এইটা তো বোঝাই যায় যে আসলে তাকে সুযোগ দেওয়া হয়েছে চলে যাওয়ার জন্য। এবং তিনি কিন্তু জাতীয় পার্টির একজন সাবেক নেতা, জাতীয় পার্টি এবং একইভাবে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারতে ধরা পড়লেন। ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে নামে বেনামে 3.5 কোটি টাকা আত্মসাৎ করা প্রশান্ত কুমার হালদারের নেতৃত্বে যে একের পর এক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের মালিকানা নিয়ে নেওয়া হচ্ছে, এটা কি সরকারের অজানা ছিল? সরকারের অজানায় থাকা অবস্থায় ব্যাংক মালিকানা নিয়ে নেওয়া সম্ভব হয়? তাহলে তো প্রশ্ন উঠবে যে সরকারের এজেন্সিগুলো কি কারণে, কি করতে আছে, তাদের ভূমিকা কি? এবং একইভাবে যখন দেখা যায় যে এইভাবে আলোচনায় আসে বেনজির আহমেদের মতো যে সকল ব্যক্তিরা, তারা এই ধরনের অনুসন্ধান শুরু হবার পরপরই আমরা জানতে পারি যে সপরিবারে তারা চলে গেলেন। কিন্তু আবার অন্য দিক থেকে সরকার বিরোধীদের ক্ষেত্রে কিন্তু
এমনটা দেখা যায় না। আমি যদি আজকের আমাদের যেই প্রথম আলো ছাপাপত্রিকায় যে প্রতিবেদনটি এসছে আপনার, সেখান থেকেই যদি বলি যে আপনি যে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদের কথা লিখেছেন, তিনি কিন্তু 12 ডিসেম্বর ইমিগ্রেশন থেকে তাকে ফেরত পাঠানো হলো এবং তারপরে সে কোর্টে গিয়ে এবং যাই হোক তিনি আবার যাওয়ার ব্যবস্থা করলেন। তো এই ক্ষেত্রে আসলে এই তৎপরতা দেখা যায় কেন? আবার এরকম বড় বড় ক্ষেত্রে সেরকম কোনো তৎপরতা আমরা দেখতে পাই না। 7 জানুয়ারি যে জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো, তার আগে আমরা হাফিজউদ্দিন আহমেদ সম্পর্কে মন্ত্রীদের বক্তব্য শুনেছি বা বিভিন্ন গণমাধ্যমে খবর দেখেছি যে ওনার একটা বিএনপি থেকে বেরিয়ে একটি ভিন্ন রাজনৈতিক দলে যোগদান করার কথা ছিল এবং সেখানে সেই প্রক্রিয়ার সাথে সরকারের নানা সংস্থা যুক্ত ছিল বলেও বলা হচ্ছে। তো উনি যখন এই রাজনৈতিক দলটিতে যোগদান করলেন না এবং নির্বাচনের আগে আগে ভারত চলে যাওয়ার চেষ্টা করলেন, তখন কিন্তু তাকে বিমানবন্দর থেকে আটকে দেওয়া হলো, বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হলো। তার মানে উনি গোয়েন্দা নজরদারিতে ছিলেন, উনি বিমানবন্দরে গেছেন, সেটা জানানো হয়েছে, জানানোর পরে সিদ্ধান্ত হয়েছে যে ওনাকে যেতে দেওয়া হবে না, তারপর ওনাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে। পরের দিন উনি কোর্টে গেলেন, হাইকোর্টে গিয়ে রিট করে তারপরের দিন আবার রওনা দিলেন। রওনা দেওয়ার সে সময় আর বাধা দেওয়া হয়নি। বেনজির আহমেদের মতো ব্যক্তি, সরকার যদি ওনাকে ব্যবস্থা নিতে চায়, উনি গোয়েন্দা নজরদারিতে থাকবেন না? এটা কি সাধারণ একজন খুনি যে খুন করলেন এবং পালিয়ে গেলেন? তাহলে কি এই দুদকের অনুসন্ধান বা আইনি ব্যবস্থা কি লোক দেখানো? এটা আমরা কালকে শাহদিন মালিক এবং টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান সাহেবের সাথে কথা বলেছি। ইফতেখারুজ্জামান সাহেব বলেছেন যে তার মনে হয় এটা আসলে বোঝাপড়ার ভিত্তিতেই হচ্ছে এবং এখন একটা বিচার হবে, সেটা হয়তো বিচার হবে, অনুসন্ধান হবে, মামলা হবে, কিন্তু তাকে তো আর বিচারের মুখোমুখি করা সম্ভব হবে না, শাস্তির মুখোমুখি করা সম্ভব হবে না। দেশে উনি আসবেন বলে মনে হয় না। উনি দুদকে তলব আছে ওনার 6 তারিখে এবং ওনার পরিবারের 9 তারিখে, উনি সেখানেও আসবেন না। তো একতরফা একটা লোক দেখানো কাজ হতে পারে, এটা লোক দেখানো মনে করাটা অযৌক্তিক না। রাজীব ভাই, দেখা যাক পুরো বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ায়। আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। সামনে নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলাপ হবে আপনার সাথে। দর্শক, আমার সাথে আছেন প্রথম আলোর অনলাইনে ডেপুটি হেড অফ রিপোর্টিং রাজীব আহমেদ। আমরা আলাপ করলাম সম্পদের অনুসন্ধান শুরু হলেই বেনজিররা বিদেশে চলে যান কিভাবে। আপনি কি ভাবছেন আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আলাপ হবে। ততক্ষণ সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন প্রথম আলোর। আর প্রথম আলোর সঙ্গে থাকতে ভিজিট করুন prothomalo.com, সাথে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।